এই দৃশ্যগুলো থমকে দিয়েছিল পুরো বাংলাদেশ। চোখের সামনে এতগুলো জীবন চলে যাওয়া থমকে দিয়েছিল সবাইকে। সেদিনের সেই বাস দুর্ঘটনার কথা আপনাদের মনে পড়ে? যাত্রীসহ মুহূর্তের মধ্যে পদ্মায় তলিয়ে গেল সৌহার্দ্য পরিবহনের বাস, ঝরে গেল কতগুলো প্রাণ। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? কে বলছিল ড্রাইভার পান খেতে নেমেছিল, গাড়ি চালাচ্ছিল হেল্পার। পরে বাসটা ব্রেক ফেল করছে, ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে ট্রাই করতে পারতো, ড্রাইভার লাফ দিয়ে নামে গেল ফলরোডের উপরে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো ড্রাইভার লাফ দিয়ে নেমে বেঁচে গেল, কিন্তু ডুবে মরল যাত্রীরা। একলাই কইতেছে চলো আমরা আব্বু ডাক্তার নিয়ে আসি, আমি না আমার মারলো। সবার আব্বু আছে, আমার আব্বু আসে নাই, আব্বু নিয়ে আসি রাজবাড়ি যায়। অথচ সেই সৌহার্দ্য পরিবহনের ড্রাইভার আরমানের মেয়ে এখনো পথ চেয়ে আছে। তার বাবা বাড়ি ফিরবে, তার বাড়িতে চলছে মিলাদ। এত মানুষের আনাগোনা দেখে ছোট্ট মেয়েটি ভাবছে আজ তার বাবা ফিরবে। ওর কান্নাটা যেন বুক চিরে দিয়েছিল একদম। মা, বউ, ভাই সবাই বুকে কষ্ট নিয়ে তাকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। একটা দুর্ঘটনায় না জানি এমন কত পরিবারে চলছে শোকের মাতম। মানুষের প্রিয়জন হারানোর হাহাকারে এখনো ভারী হয়ে আছে পদ্মাপার। কিন্তু এমন ঘটনা ঘটলো কি করে? ড্রাইভারের ভুলে নাকি অন্য কোনো কারণে? আমার গাড়ি কাজ করার লাগবো, আমি বাড়িতে আসবো। পরে ওই মামা আবার বাড়িতে গেছে, পরে বলছে মামা অসুস্থ, তা ওনার 2 ট্রিপ ঘুরে আসতে বলছে। তারপর উনি বাড়ি আসার কথা ছিল সোমবারের দিন। বলছে আমার গাড়ি নষ্ট, আমার গাড়ি গ্যারেজে ঢুকাইবো, পরে আমি বাড়িতে আসবো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার গ্রাম, কিন্তু গ্রামে আজকে আমি আমার কোনো কাজে আসিনি। আপনাদের হয়তো মনে থাকবে পদ্মায় সৌহার্দ্য পরিবহনের যে বাসটা যাত্রী নিয়ে ডুবে গেল, সেই বাস ড্রাইভারের মিলাদে এসেছি আমি। পাটুরিয়া দৌলতদিয়া রুটটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নদীপথগুলোর একটি। প্রতিদিন এখানে 15 থেকে 20 হাজারেরও বেশি যাত্রী এবং 3 থেকে 4 হাজার যানবাহন পারাপার হয়। যদিও ঈদ, ছুটি বা বিশেষ সময়ে এই সংখ্যা বেড়ে গিয়ে 30-40 হাজার যাত্রী ছাড়িয়ে যায়। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটেও হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়েই যাতায়াত করে, কারণ সময় বাঁচানোর তাড়া থাকে সবার। সাথে অনিয়মের ভোগান্তি তো সবার নিত্যদিনের সঙ্গী। এই দুর্ঘটনা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এই পথেই বাড়িতে যাতায়াত করি আমি। এই দুর্ঘটনায় মারা যায় রাজবাড়ির মেধাবী বিতার্কিক রায়ান। ছোট সময় যখন রাজবাড়ির ডিবেট অ্যাসোসিয়েশনে বিতর্ক করতাম, রায়ানকে দেখতাম পাশে এসে বসতো। মনোযোগী সেই তুখোর মেধাবী ছেলেটাও ডুবে মরল এখানে। ভাবতেই বুকে মোচড় দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম ফুপু। আমি তো ঢাকা থেকে রওনা করছি না, ওই তোমার সকালেই রওনা করছি, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল। আমি এই যে বাজারে এসে ফোন দিলাম, বললো মিলাদ শুরু হবে। কেন না আমি তো শুনছি, শুনে আমি ওই মুহূর্তে যে দৌড়ায় আসবো আসতে পারিনি। যেদিন আরমানকে নিয়ে আসে ওই দিন আমি তখনও সৌদি আরব, তারপরে ঢাকা আসলাম। পরে সুজন আমাকে বললো এটা আরমানের বড় মেয়ে, আর আরেকজন তুমি টেনশন নিও না, আমরা সবারই কলি কুচি সবুজ রেখে নামে শুনছি। সবুজ রেখে অনেকে সবুজ একসাথে বেড়াচ্ছে 2 ভাই, কি সুন্দর। ভাই এই যে এই মিলাদটা হচ্ছে এটা কার? এটা আরমান ওই দৌলতদিয়া পাটুরিয়া যে বাস ডুবে গেছিল, ওই বাসের ড্রাইভার ছিল। জি, আমরা আরমানের লাশ আনতে গিয়েছিলাম, বা আমরা নিতে দাফন কাফন করছি। সেটা মানে ফাতেহা হচ্ছে, মানে আমরা শুনেছি যে ড্রাইভার পান খাতে নামছিল বা হেল্পারের গাড়ি চালাইছিল, সবই মিথ্যা কথা। তো পানি খায় না, তাও নামবে কি করে? বা যেই ঘাটে যাক, সবাই তো কার আগে কিনা উঠবে এই ইসে থাকে, তা ড্রাইভার সেখানে কিভাবে নেমে থাকে বা হেল্পারই করে? মানুষ এই সমস্ত মিথ্যা প্রচার করতেছে, মানুষ আসলে তো সত্য ঘটনা জানে না। মানুষ হলো মানে চাই কি যে একটা কিছু সাইডে দেই, ওটা আমি ভাইরাল হইয়া আর অন্য ইসে যাই, কিন্তু বাস্তবে তো তা না। আরমান তো আমার ঘরের পাশে, আমার পড়শি। আরমান সে ভালো একটা ড্রাইভার ছিল, বা তার সে লাইসেন্স প্রাপ্ত, সে এই বা যখন তার লাশ উঠানো হয় তখন তো সে স্ট্যান্ডিংই বসেছিল।
তার হাত স্ট্রিংয়ে বাইরে ছিল, সে বেহাকু হয়ে গেছিল, পরে আমরা টাইনি টেনে সোজা করছি। মিথ্যা প্রচার করতেছে যে আরমান পলাইছে, এ করছে ও করছে, কিন্তু মানুষ এটা আসলে সত্য জানে না। সদ্য তো 1 বছর, তার আগে ছিল কক্সবাজার, তারপরে সে ঢাকায়, হ্যাঁ বিভিন্ন লাইনে গাড়ি চালাইছে। দেখেন, আমি যে ধরনের ভিডিও তৈরি করি এই বিষয়টা তার সাথে যায় না, আমি জানি, কিন্তু এই ব্যাপারটা আমি দেখে আমি কেন এটা থেকে থেমে থাকতে পারি নাই, কারণ যার সম্বন্ধে কথা বলা হচ্ছে যে ড্রাইভার পালিয়ে গিয়েছে বা হেল্পার ছিল বা ড্রাইভারের দোষে এই কাজটা হয়েছে, সে কিন্তু আমার ছোটবেলার বন্ধু, খেলার সাথী। আমি তার মাকে ফুপু ডাকি। আমরা যখন, আমার থেকে কয়েক মাসের ছোট, 6 মাসের হয়তো ছোট হবে আরমান, তো আমরা একসাথে ছোটবেলায় এই যে যে বাড়িঘর দেখতেছেন এইগুলো তখন ছিল না, কিন্তু এই এরিয়া দিয়েই আমরা খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। এই যে সুজন ভাই আমার থেকে অল্প কিছুদিনের বড়, এই সুজন ভাই, আমি, আরমানের বড় ভাই ইমরান, আমার আর এক ছাত্র ভাই সুজন, আমরা সবাই মোটামুটি একই বয়সের, আমরা একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলাধুলা করেছি। তো যখন আমি আরমানের নিউজটা দেখলাম, তো তখন আসলে আপনি মানুষ হিসেবে কখনো নিজেকে আটকে রাখতে পারবেন না যে এমন একটা ব্যাপার হলো যেখানে আরমানের জীবন চলে গেল, এবং সেখানে সমস্ত বেশিরভাগ মিডিয়া, কিছু মিডিয়া আমি দেখেছি তারা চেষ্টা করেছে সত্যটা বলার, বাট কিছু মিডিয়া বাদ দিলে বেশিরভাগ মিডিয়া তারা বলছে যে এটা ড্রাইভারের ভুলে হয়েছে, সে কেন পান খেতে নামলো। আদতে আরমান পান খাই না। এই এলাকায় আমাদের যত লোকজন আছে, যে কাউকে আপনি এসে জিজ্ঞেস করলে ওর সম্বন্ধে জানতে পারবেন। ওর বাড়ি এইখানে, এই যে রাস্তাটা দেখছেন এটা সরকারি রাস্তা, এই রাস্তার পাশের যে জায়গা জমি এগুলো সব সরকারি। এখানে ছোট্ট 2টা ছাপড়া ঘর আছে, একটাতে ওর বড় ভাই থাকে, একটাতেও থাকে। ওরা পরিশ্রম করে, কাজ করে, সেই টাকা দিয়ে সংসার চলে। এই যে আরমান আজ কতদিন হলো মারা গেল? 10 দিন। এই যে 10 দিন, 8-10 দিন হলো ও নাই এই দুনিয়াতে, এই 8-10 দিন যে ওর পরিবার কিভাবে চলেছে এটা শুধু ওর পরিবার জানে আর আমাদের গ্রামবাসী জানে। ইভেন এই যে এত মানুষ আমার পিছে যারা আজকে এখানে মিলাদে আসছে, ওর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করলো, এবং যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এইটা করার সামর্থ্য কিন্তু ওদের নাই। এটা কিন্তু আমাদের এই গ্রামের মানুষজন মিলেমিশে এই দোয়ার আয়োজনটা করছে। কিন্তু আমরা যখন কথা বলি, আমরা না জেনে অনেক কিছুই বলে ফেলি। আসল সত্য পেছনের গল্পটা আমরা অনেকেই জানি না এবং জানতেও চাই না। আমি জানি না কার ভুলে হয়েছে, আমি এটাও জানি না কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাসের সমস্যা ছিল, আরমানের ভুল ছিল, নাকি অন্য কোনো ব্যাপার ছিল, নাকি ওইখানে ওই অবস্থায় ওই ফেরি চলাচলের যেখানে উঠবে গাড়ি নামবে গাড়ি ওই জায়গাটা অত ফাঁকা এবং বাকসহ থাকা উচিত ছিল না, কর্তৃপক্ষেরই দোষ, সেটাও আমি জানি না। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একটা বিষয় তো জানি যে আমি নিজে যদি বাসের ভেতরে থাকি, সেই বাসটা আমি নদীতে ডুবাবো না, আমি নিজে তো মরতে চাইবো না। তো আরমান বাসের ভেতরে বসা অবস্থায় ও নিশ্চয়ই বাসটা নদীতে ডুবাই দিবে না, ভুল করে হোক আর যেভাবেই হোক, এটা করার চেষ্টা কোনোভাবেই ও করবে না, কারণ নিজেও তো ওর জীবনটা চলে গেল। এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। ও তো এই গাড়ি যখন উঠেছে একটার সময়, সেই সময় হইলে তার ওই সিটিতে বাই করা হয়েছে, তার এই ডানাটা 2 ভাগ হয়ে গেছে, কাটিয়ে হাড্ডি পর্যন্ত, হাড্ডির সাথে লাগিয়েছিল, হাড্ডিটা কেবল ছোটে নাই। আর জায়গায় জায়গায় তার অনেক স্পট, তার চাপ লাগা, মুখ দিয়ে, শরীর দিয়ে, তার যে গোসলটা করায়নি হয়েছে, সে গোসলের পরেও তার ভিতরতে রক্ত বেরিয়েছে। হতদরিদ্র আরমানের পরিবারের সামর্থ্য নেই এই মিলাদের খরচ বহন করার। গ্রামের সবার সহযোগিতায় সম্পন্ন হয়েছে প্রতিটা কাজ। তাদের মুখেই শুনলাম মরে গিয়েও কেমন বাজে কথা আর পাপের দায়ভার নিতে হয়েছে আরমানকে। এ হচ্ছে আমার বড় ভাই, ওনাকে তো আপনারা অলরেডি চিনেন, আমার সাথে অনেক জায়গায় গেছে, রান্না বান্না তো ওই যে চড়ে গেল, তারপর আমাদের মিলাদের রান্না বান্না সবই করে। এই সহ উঠানো হয়েছে, স্টার্টিং এর কাঠ সহ স্টার্টিং এ বসেছিল। স্টার্টিং এর সাথে যে গ্লাস থাকে, গ্লাস ফ্রেমের ভিতর ওর কেন আটকে গেছিল, এই জায়গা কাটে গেছে, এই জায়গা কাটে গেছে, গ্লাস ফ্রেমে লাগিয়ে একদম স্পষ্ট দেখা যায়। আমি হচ্ছে যেদিন মানে লাশ পাওয়া যায়, তো আমি তার মনে হয় একদিন পরে বাইকে ফোন দিছি, একদিন পরে না, ওই দিন সন্ধ্যায় আমি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করছি যে ভাই কি অবস্থা, কিভাবে কি করছেন। তো আমাকে বলতেছে যে দেখার মতো অবস্থা নাই। আরমানের লাশ পাওয়ার পরে যে সিচুয়েশন ছিল, পরে ওর উঠানো গেছে, মানে গাড়ি না উঠানো পর্যন্ত ওর বাইর করা যায় নাই। না, এখন হয়তো যারা দেখছে তারা হয়তো ভাববে যে ভাই আপনি কেন এই বিষয় নিয়ে এত মাথা ঘামাচ্ছেন। কারণ মাথা ঘামাচ্ছি কারণ হচ্ছে এর সাথে আমি ছোটবেলায় বড় হয়েছি, তো যখন এই কথাগুলো শুনি খারাপ লাগে যে কেউ তো আর নিজের ইচ্ছায় নিজের জীবন দিতে চায় না। এই বাসটা হচ্ছে আমাদের রুটের, মানে আমি যখন গ্রামে আসি ওই
পদ্মা নদীর ওই ফেরি পারাপার হয়ে ওই একই রুটের বাস সৌহার্দ্য পরিবহন আমি বহুবার যাতায়াত করেছি। একে তো আমাদের রুটের মানুষজন এটাই যাতায়াত করে, এখানে যারা মারা গেছেন তার মধ্যে দুইজন তো একদম আমার খুবই ক্লোজ। এক হচ্ছে আরমান, যিনি ড্রাইভার ছিলেন, আমার ছোটবেলার বন্ধু, আমার প্রতিবেশী। আর একজন ছেলে আছে যার নাম হচ্ছে রায়ান। রায়ান, আমি যখন রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনে বিতর্ক করি, আমি রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে পড়ালেখা করেছি, তো তখন রায়ান অনেক ছোট। রায়ান রাজবাড়ী জেলা স্কুলে পড়ালেখা করতো এবং সেখান থেকে ওরা আসতো, আমাদের ডিবেটের প্রতিযোগিতা দেখতো, আশেপাশে বসতো, আমাদের থেকে ওরা শিখতো। তো রায়ান খুব ভালো একজন ডিবেটর ছিল, বিতার্কিক ছিল এবং খুব মেধাবী একজন ছেলে ছিল। তো আমি ওই দিন ফেসবুকে, আমি প্রথমে রায়ানের ব্যাপারটা আমার চোখে পড়েনি, পরে আমাকে একজন মেসেজ দিয়ে বললো যে আপনি জানেন কি না আমাদের রায়ানও কিন্তু এখানে মারা গেছে। এই দুর্ঘটনায় একদম আমার খুব ক্লোজ দুইজন মানুষ যারা এখানে মৃত্যুবরণ করলো। তো এখন কার দোষ কার ভুল এইটা তো আসলে দুর্ঘটনা থেকে এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই, কেউই বলতেও পারছে না। কিন্তু কথা হচ্ছে যে অনেকগুলো মানুষ মারা গেল, অনেকগুলো পরিবার এখন অসহায় হয়ে গিয়েছে, কেউ 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 প্রচন্ড শোকে আছে। তো এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা না ঘটুক এটাই আমাদের কামনা। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে যেটা হয়, একটা দুর্ঘটনা একটা ঘটনা ঘটলে সবাই মিলে সেটাকে, যেটা সত্য সেটা চাপা পড়ে যায়। অন্যান্য অনেক বিষয় যেগুলো মুখরোচক হয়, যেগুলো নিয়ে কথা বললে ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ আসে, সেই ব্যাপারগুলো ছড়িয়ে পড়ে বেশি। তা আমি চাচ্ছিলাম যাতে করে অ্যাটলিস্ট আরমান, যেহেতু আমার ছোট ভাই, ওর সত্যটা মানুষের সামনে আসুক। আপনারা যেসব কথা বলেন যে ড্রাইভার মারা যায় নাই, ড্রাইভার পলাতক কিংবা চার দোকানে যায় চা খাইতে গিয়ে স্টক করছে, এইসব ভুল। আসলে আপনারা জেনে বলেন না না জেনে বলেন এটা আমি বুঝি না। কারণ আপনারা নিজেরা দেখতেছেন যে ড্রাইভারের লাশ নিয়ে আসা হয়েছে, ড্রাইভার লাশ ইউ দেওয়া হইলো, আর আপনারা বলতেছেন কি ড্রাইভার চার দোকানে চা খাইতে গেছে। এসব আজে বাজে নিউজ দেওয়ার কোনো দরকার নাই। এতে লাভটা কি? একটা ফ্যামিলিকে আপনারা মাটির সাথে মিশাই দিতেছেন, এটা ঠিক না, বুঝছেন? একটু নিজের মনোবল থেকে চেষ্টা করে দেখেন, কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা যে কথাগুলো বলতেছেন এটা কি আসলে ঠিক না অঠিক। এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই যে ড্রাইভারের দোষ ছিল কিংবা হেল্পারের দোষ ছিল কিনা। বলতেছে যে গাড়ির সমস্যা ছিল কিছুটা, কিন্তু চাইছিল যে ঈদের পরে এটা ঠিক করবে, কিন্তু ঈদের পরে এখনো গাড়ির চাপ ছিল, যাত্রীর চাপ ছিল, এই জন্য ঠিক করতে পারে নাই। যে আর 2-4 দিন পরে ঠিক করবে এরকম কথা ছিল। আর এই ভিতরে আল্লাহ যা করার তো হয়েছেই। এই জায়গাটা আরমানের ঘর, এখন তো এটা টিনের ঘর আছে একটা। আমার মনে পড়ে আমি আরমান আমরা সবাই যখন ছোট, এই ঘরটা যেখানে না, এই যে ঘরটা, এই ঘরটা থেকে একটু সামনে ওই কোনায়, একটু ওই কোনার দিকে একটা ছাপটা ঘর ছিল, যেখানে সন্ধ্যাবেলা আমি আরমান ইমরান ভাই আমরা এখানে দৌড়াদৌড়ি করতাম। এই পাশে ফুপু রান্না বান্না করতো, তো আমরা এই ঘরের ভিতরে এসে খেলাধুলা করতাম সন্ধ্যা হয়ে গেলে। তখনও ওদের এইখানেই একটা ঘর ছিল। আর এই যে জায়গাটা যেখানে ঘর, এটা কিন্তু ওদের নিজস্ব জমি না, এটা কেনাও জায়গা না বা কোনো কারোর থেকে নেওয়া না, এটা হচ্ছে সরকারি হালট বলে, এই হালটের উপরে জায়গা। সে আমি যখন ছোট তখন থেকেই এই বাড়িটা, এই ঘরটা ছিল না, তখন আরেকটা ছাপড়া ঘর ছিল। এই পাশে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এইটার মতোই ছিল, তবে তখন বেড়া ছিল পাটকাঠির, উপরে শুধু ছিল টিন। সেইখান থেকে ওদের উন্নতি অগ্রগতি হচ্ছে এইটুকু যে ওরা একটা টিনের ঘর দিতে পারছে, এই ঘরে আরমান বসবাস করতো। এখন যে পরিবার থেকে একজন ভালো কর্মক্ষম লোক চলে যায়, যার আয় দিয়ে সংসার চলতো, সেই পরিবারের অবস্থাটা কি হতে পারে একটু বোঝার চেষ্টা করেন আপনারা। আর যদি এমন হতো যে নিজের কিছু চাষের জমি আছে বা একটু কিছু আছে রেখে গেছে, তাহলে তার যে সন্তান, তার স্ত্রী, তার মা, তারা হয়তো ওইটা সম্বল করে সামনে আগায় যেতে পারতো, চলতে পারতো। ওদের কিন্তু সেই সম্বলটাও নাই। ওদের পরিস্থিতি হচ্ছে একটা ঘর করছে, সেখানে মাথা গোজার ঠাঁই আছে, কিন্তু সকালে উঠে কি খাবে তার জন্য কাজে যেতে হবে, কাজ করে আসতে খাবার হবে, না হলে খাবার হবে না। পরিস্থিতি কিন্তু এখন এরকম। আমাদের গ্রামে অনেক মানুষ আছে যারা অনেকেই এখন মাশাআল্লাহ ভালো অবস্থানে চলে গেছেন, অনেকেই এখনো অনেক দরিদ্র সীমার নিচে আছেন। তো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করবো যে সেও জীবন দিয়েছে, যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার, তো তাকে নিয়ে মিথ্যা সংবাদটা না যাক। আর যদি পারেন তাহলে এই পরিবারের সিচুয়েশনটা একটু দেখেন, তাদের প্রতি পারলে একটু সহায় হন। ইনি হচ্ছেন আমার ফুপু। আমি ছোটবেলা থেকেই ফুপুটাকে আমার বাবা বোন ডাকতো। এ হচ্ছে আরমানের মা, এর হাতে আমি আরমান, এই হচ্ছে ইমরান ভাই আরমানের বড় ভাই। তা আমরা এর হাতের খাবার বহু খাইছি। তো ওই যখন আরমানের এই কথাটা শুনছি, তো তখন মনে হয়েছে আমার ভাই চলে গেছে, আসতে পারি নাই, ওটা একটা কষ্ট, কিন্তু মনের ভিতরে ওই খচখচানিটা রয়ে গেছে।
ইমরান ভাই এখন হচ্ছে এই পরিবারের একমাত্র কর্মক্ষম লোক, যার কাঁধের উপরে বাকি সবাই এখন নির্ভর করে আছে। ইমরান ভাইও যে অনেক ভালো কাজ করে তা না, এও সারাদিন পরিশ্রম করে, তারপরে গিয়ে তার ফ্যামিলি চলে। ছিল উনি যখন বাড়িতে আসতো আমার কাছে বলতো গাড়িটা নষ্ট, ঠিক করে দেয় না, উনি গাড়িতে যাইতে চাইতো না। পরে আমি বলতাম তুমি তো এই রোডে গাড়ি চালাও না, কেউ তোমার চেনে না, ঢাকার ওদিকে গাড়ি চালাইছো, তা এই রোডে পরিচিত হয়ে নাও, তারপরে তুমি অন্য গাড়ি ধরো। রাগারাগি করতো যে গাড়িতে যাব না, নষ্ট গাড়ি, মানে ব্রেকে কাজ করতো না, এরকম বলতো এসে। পরে মানে ফোন দিত অন্যজনের গাড়ি ঠিক করে দেওয়ার জন্য, মহাজনের। মানে এই দুর্ঘটনার যে ওনারা জানতো যে এরকম দুর্ঘটনাও হইতে পারে। মিলাদ শেষে ফিরছিলাম, তবে মনের মধ্যে এমন একটা দাগ কেটেছে যা বোঝানো মুশকিল। আরমানের বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে পারছিলাম না। অন্তঃসত্ত্বা বউ, বৃদ্ধ মা আর এই বাচ্চার ভবিষ্যৎ কি তা তারা জানে না। তাদের বুকে হাহাকার আর উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে চোখে ভবিষ্যতের চিন্তা। এমন দুর্ঘটনা প্রতি ঈদে আমাদের দেশে ঘটে। প্রতি ঈদেই টিভির সামনে বসলে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি এরকম দুর্ঘটনা হচ্ছে। এবারও প্রচুর ঘটলো পদ্মায় আমাদের এই দুর্ঘটনাটা। ওদিকে লঞ্চের ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা, কত মানুষ মারা গেল, কত পরিবার। আমি তো শুধু, এটা তো আমার বাসার পাশে আমার পরিচিত মানুষ, যার কারণে এদের পরিস্থিতি আমি এসে দেখতে পারলাম। এরকম শুধুমাত্র ঈদ যাত্রায় কত মানুষের এরকম পুরো ফ্যামিলি তছনছ হয়ে গেল, তাদের সবার আশা ভরসা, কত ফ্যামিলি কত তছনছ হয়ে গেল। এগুলো কেন বন্ধ হয় না জানি না। সিস্টেমের যেমন দোষ আছে, আমরা মানুষ হিসেবে সচেতন না। আমরা মানুষ হিসেবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কিভাবে চলা উচিত, এই ব্যাপারগুলো সহজে বুঝতে পারি না। সেটা তো অবশ্যই দায়ী আছে। যাই হোক, আমি চাই এমন দুর্ঘটনা আর না ঘটুক। ড্রাইভারের পরিবারও এরকম অসহায় হয়ে না পড়ুক, যে যাত্রী ছিল তার পরিবারটা ধ্বংস না হোক। এই দোয়া করা ছাড়া আমাদের আর কি করারই আছে। পরদিন সকালে বাজারে গেলাম আরমানের বউকে একটা ছাগল কিনে দিব বলে। কিছু বাজার এবং নগদ টাকা যেহেতু হাতে আছে, গ্রামে পালনের জন্য ছাগল একটা বড় সম্পদই হবে। তো আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের ভেতরেই কিনতে পারছি। আর এই যে এটা ছোট মোটো দেখতে হলেও যিনি পালছেন তিনিও আমাদের পরিচিত, আবার যিনি দেখে কিনে দিলেন উনিও আমাদের পরিচিত, আমাদের এক এলাকার লোক। তো বললো না এটা ভালো হবে। তো চলুন তফসিলের টাকা দিয়ে আমরা বের হয়ে যাই, তাড়াতাড়ি এটা লাবণীর হাতে পৌঁছাই দিয়ে আমি রওনা করবো ঢাকার দিকে ইনশাল্লাহ। খাজনা দিব না, এটা হচ্ছে বাজারের পক্ষ থেকে একটা সম্মান। আরমানের কথা শুনে এটা আমরা কিনলাম। এটা খাজনা আসতো মিনিমাম 300 টাকা তো আসতেই। তো উনি কিন্তু সেই খাজনাটা নিল না, বললো যে না, যেহেতু আপনি একজনকে দিবেন এবং আরমান মারা যাওয়ার পরে ওর ওয়াইফকে দিচ্ছি, এটা কিন্তু খাজনার এটা মৌকুব করে দিছে। ধন্যবাদ, এটা আপনার একটা কন্ট্রিবিউশন হয়ে গেল। ভালো কাজ, সেক্ষেত্রে এখান থেকেও স্যার ভালো কাজ। এখন আমারও আর দেরি করবো না, এটা আমরা নিয়ে যাবো একবারে, এখন লাবণীর হাতে দিব। আর আরেকটা বিষয় আছে হচ্ছে, আরমানের যিনি মা মানে ফুপু, সে বেশ কিছু দেনা আছে। কিস্তির টাকা তুলে সে কোনো একটা কাজ করেছিল, সেটা শোধ করতে পারেনি। তা সেটারও একটু ব্যবস্থা করা দরকার। সেটাই চিন্তা করছি, সেই টাকাগুলো আসলে কীভাবে ব্যবস্থা করে দেওয়া যায়। আপাতত কিস্তি চালানোর মতো কিছু দিয়ে যাই, পরে এসে আবার দেখতে হবে। আসো আসো, তোমাকে ভালো জায়গায় দিয়ে দিব, ওরা তোমাকে এখন খাওয়াবে। হ্যাঁ, এখনই পানি খাওয়াবে, ঘাস খাওয়াবে। তোমার তো কপাল অনেক ভালো, নাহলে তুমি পড়ছিল হচ্ছে কসাই ব্যবসায়ীদের হাতে। দেখতো এই ছাগলটা পালতে পারবি না? হ্যাঁ নে, ওর একটু পানি টানি খাওয়াবো। হ্যাঁ, ওর হাটে রোদ ছিল তো। ধরো, তুমি নিয়ে যাও, এটা পালো, পাইলে দেখো কি হয়। আর আমি বললাম টেনশন করা লাগবে না, যদি কোনো কিছু হয় মেয়ের কাছে যাবা, মেয়ে এখানে না পাইলে আকাশ ভাইয়ের কাছে গিয়ে আমাকে ফোন দিতে বলবা, অথবা আমার ভাবির কাছে যে চলে যাবা, যে কোনো সমস্যা হবে জানাবা। ফিরে আসছিলাম ঠিকই, তবে মনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। মৃত্যুর মিছিলে তরতাজা প্রাণগুলো এভাবে চলে যাচ্ছে। আরমান আর আয়ানের আত্মার মাগফিরাত কামনা করি। এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করা প্রতিটি আত্মার মাগফিরাত কামনা করি। প্রতিটি পরিবারের প্রতি শোক জানাচ্ছি। এমন মৃত্যু আর যেন দেখতে না হয়। এমন একটা দুর্ঘটনা অনেকগুলো প্রাণ হারিয়ে যায়, তারপর কিছুদিন শোক, কিছু পোস্ট, কিছু আলোচনা, তারপর আবার সব আগের মতো। কিন্তু যে মা তার ছেলেকে হারায়, যে স্ত্রী তার স্বামীকে আর ফিরে পায় না, যে শিশুটি অপেক্ষা করে থাকে
বাবা তো বলেছিল আসবে। তাদের কাছে এই ক্ষতি কখনোই পোষায় না। আমরা এমন এক দেশে বাস করি যেখানে জীবন আর পরিসংখ্যানের মাঝে পার্থক্যটা খুব ক্ষীণ। একটা সংখ্যা বাড়ে, একটা নাম হারিয়ে যায়, কিন্তু সেই নামের পেছনের গল্পটা কেউ শুনতে চায় না। পদ্মায় যেমন সূর্য ডুবে যায় প্রতিদিন, ঠিক তেমনি আমাদের জীবনও যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো বিদায় ছাড়াই। তবুও আমরা যাত্রা করি, কারণ ভালোবাসা আমাদের টানে, কারণ পরিবারের কাছে ফেরাটা আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই দেশে কি আমাদের জীবনের মূল্য সত্যি এতটাই কম, নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে তা মেনে নিতে শিখে গেছি? পদ্মার ঢেউ আজও বয়ে চলে, আর তার সাথে ভেসে যায় হাজারো অজানা গল্প, হাজারো না বলা কান্না।